হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন বিমল করের লেখা একটি গল্প, জননী। আমরা ভাই বোন মিলে মায়ের 5টি সন্তান। বাবা বলতেন মায়ের হাতের 5টি আঙুল। সবার বড় ছিল বর্দা, মায়ের 19 বছর বয়সের ফল। প্রথম বলে বর্দা মায়ের সেই বয়সের রূপ যতটা পেয়েছিল, পুঁটলি বেঁধে নিয়ে জগতে এসেছিল। শুনেছি ঠাকুমা বলতো, অত রং অমন চোখ নিয়ে যদি এলি, তবে দাদু মেয়ে হয়ে এলি না কেন? ঠাকুমার ক্ষোভ বছর 2 পরে মা মিটিয়ে দিল। এবার এলো বর্দি। বর্দা পুরুষ মানুষ বলে ওপর থেকে মায়ের রূপ চুরি করেছিল। বর্দি মেয়ে বলে আমাদের মায়ের অন্তর থেকে সব যেন শুষে নিয়ে ঠাকুমার কোলে এসে পড়ল। নয়নের মনের মতন করে ঠাকুরমা বুড়ি বর্দিকে 3টি বছর আঁকলে রেখে লালন পালন করে ঝুলন পূর্ণিমাতে মারা গেল। বুড়ি মারা যাওয়ার সময় আমাদের 3 বছরের বর্দিকে মরণের ঘোরে রাধাকৃষ্ণের গল্প শোনাচ্ছিল। শোনাতে শোনাতেই স্বর থেমে গেল। আমরা এসব গল্প মা বাবার কাছে শুনেছি। বাবাই বেশি বলতো। বাবারে অতীত মোহ অতিরিক্ত ছিল। বর্দির পর আমাদের মেজদা। সেজদা বাবার মতন, অবিকল বাবার মুখের আদল তার। সেই রকম লম্বা লম্বা হাত, গায়ের রং একটু তামাটে। ছোট আর আমি মাত্র 1.5 বছরের এদিক ওদিকে জন্মেছি। ছোটকে আমি দিদি বলিনি কোনো কালে, আজও বলি না। ছোট আমাকে ছেলেবেলায় করে বলতো, মানে কনিষ্ঠ। তার খ্যাপানো ডাক থেকেই আমার ডাকনাম করি হয়ে গিয়েছিল। আমাদের সংসারে প্রথম শোক এলো বর্দির বিয়ের পর। তার স্বামী খারাপ রোগে ভুগছিল। বর্দির প্রথম ছেলেটা হলো নাক ভাঙা, বিকলাঙ্গ, মরে গেল। পরে আরও একটা পেটে এসেই নষ্ট হয়ে গেল। স্বামীর রক্তে কোনো রোগের পোকা বংশবৃদ্ধি করেছে ততদিনে বুঝতে পেরে গিয়েছে বর্দি। নিজেও ভুগছিল। একদিন স্বামীকে ঘরের মধ্যে পুরে বাইরে থেকে ছিটকিনি তুলে দিয়ে বর্দি চলে এলো। আর স্বামী গৃহে যায়নি। বর্দির পর দ্বিতীয় শোক, মেজদার অন্ধ হওয়া। মেজদা দানাপুর যাচ্ছিল কাজে। ট্রেনে বড় ভিড়। যাত্রীরা ঢোকার জানলা দরজা বন্ধ করে রেখেছিল। মেজদা পান কেনবার জন্য জানলা খুলে পানওয়ালাকে ডাকছিল। এক দঙ্গল বিহারিকে আসতে দেখে গোলমালের ভয়ে কাঁচের জানলা নামিয়ে চুপ করে বসে থাকল। তারা প্রথমে এসে দরজার কাছে গিয়ে ধাক্কাধাক্কি করল। পরে জানলার কাছে এসে ক্ষিপ্তভাবে কি বলছিল। কামরার লোক মেজদাকে জানলা খুলতে বারণ করল। তখন খুব আচমকা বাইরে থেকে একটা লোক তার টিনের সুটকেস জানলায় ছুঁড়ে মারল। কাঁচ ভেঙে তার ধারালো ফলা মেজদার চোখে মুখে ঢুকে গেল। রক্তে সর্বাঙ্গ লাল হলো। হাসপাতালে একটানা 6 মাস কাটিয়ে বেচারা ফিরে এলো বাড়িতে। তার সেই 2 চোখ নির্বোধ সুটকেসওয়ালা অন্ধ করে দিয়ে ভিড়েই মিশে থাকলো। আমাদের তৃতীয় শোক বাবার মৃত্যু।
বাবা সন্ন্যাস রোগে মারা গেল। মায়ের কাছে বাবা স্নান করছিল। অল্প অল্প জ্বর ছিল গায়ে। মা ঈষদুষ্ণ জলে বাবার গা ধুয়ে তোয়ালে দিয়ে মুছে দিচ্ছিল। বাবা মায়ের কোলের উপর হঠাৎ শুয়ে পড়ে কি ভুলতে গেল, পারল না। মৃত্যু এসে বাবার মুখে হাত চাপা দিয়ে কথা থামিয়ে দিয়েছিল। বাবা তৈরি ছিল, চলে গেল। বাবার মৃত্যুর বছর 2 পরে আমাদের চতুর্থ শোক এলো। ছোট বড় জেদি। চিরকালই সে যখন যা ঝোঁক ধরেছে করতে গেছে। আমি তাকে কত বলেছি, ওভাবে জেদ ধরে কাজ করতে যাস না, তুই সব পারবি এমন কোনো কথা নেই। আমার কথা ছোট গ্রাহ্য করত না। তার ধারণা ছিল সে চেষ্টা করলে সব পারবে। ছোট এসব বুঝতো না, বুঝতে চাইতও না। অকারণে সে মেতে থাকত। তার কাজের অন্ত ছিল না, খাওয়া দাওয়া বিশ্রামের বালাই ছিল না। সকালে মিশনারিদের অনাথালয়ে গৃহিণীপনা করত, দুপুরে বড়দির সঙ্গে শখের চাকরি করতে যেত স্কুলে। বিকেল আর সন্ধেবেলায় ফুলবাজারে সেই ঝুপড়ি ঘরটায় লণ্ঠনের টিমটিমে বাতির আলোয় বসে ওর দলের ছেলে ছোকরাদের সঙ্গে রাজনীতির কাজ করত। একদিন ছোট বুঝতে পারল তার বয়সে যতখানি জীবনী শক্তি স্বাভাবিক, তার অনেক বেশি সে অত্যন্ত হঠকারীর মতো ব্যয় করেছে। এখন তার জীবনের কলসি প্রায় ফাঁকা। ডাক্তারবাবু স্পষ্টই বলে দিল, আর ওঠা চালা নয়, বেশি কথা বলাও নয়, বিছানায় শুয়ে থাকা, ইঞ্জেকশন, ওষুধ, ভালো ভালো খাওয়া আর চুপ করে পড়ে থাকা। ছোট বলল, তাহলে আমি মরে যাব। ডাক্তারবাবু জবাবে বললে, দেখা যাক। সেই থেকে ছোট বিছানায়। বছর পুরো হয়ে গেছে, আরও কিছুদিন থাকতে হবে। আমাদের সংসারে 5ম শোক এসেছে সদ্য, মা মারা যাওয়ার পর। এই ফাল্গুনের গোড়ায় মা চলে গেল। মায়ের মাথার সাদা চুল হয়েছিল, গালের চামড়া দুধের জুড়ানো স্বরের মতো কুঁচকে এসেছিল। কপাল ভরা দাগ আর আধ পাকা ছানি চোখ নিয়ে মা বিদায় নিল। যাওয়ার সময় দেখে গেল তার হাতের 5টি আঙুলই একে অন্যের পাশে রয়েছে। তখনও সকালে হিম পড়ে। আমাদের দোতলায় বড় বারান্দা শিশিরে ভিজে রয়েছে। সূর্য ওঠেনি, রং ধরেছে সবে। মায়ের বিছানার চারপাশে আমরা 5 জনে দাঁড়িয়ে। মা চলে গেল। বর্দা আগেই বলেছিল আমরা বারোয়ারি শ্মশানে মাকে নিয়ে যাব না, আমাদের বাড়ির বাগানে দাহ করব। পরে সেখানে একটা বেদি করে রাখব। বিঘে খানেকের ওপর জমি নিয়ে আমাদের দোতলা বাড়ি, 5 বিঘের বাগান, পাঁচিল দিয়ে ঘেরা। উত্তর দিকে যেখানে করবীর ঝোপ, স্থলপদ্ম রাশিকৃত গাছ, ঘাসের জঙ্গল, সেই দিকটা মাকে দাহ করার জন্য আমরা বেছে নিয়েছিলাম। ঘাস জঙ্গল পরিষ্কার করে কদম গাছটাকে মাথার ওপর রেখে মায়ের চিতা তৈরি হলো। পাশের বুড়ো কাঠ চাপা দাঁড়িয়ে থাকলো, আমাদের বাবার মতন দেখাচ্ছিল তাকে। তারপর মায়ের দাহ হলো। যখন আগুন
তার অকলুষ শিখা বিস্তার করে মায়ের শরীর আগলে দিচ্ছিল। তখন আমি আমাদের 5 জনকে দেখছিলাম। বরদা খানিক রোদ খানিক ছাওয়ায় দাঁড়িয়ে এক দৃষ্টে চিতার দিকে তাকিয়েছিল। মাঝে মাঝে কি বলছিল। বর্দি কদমতলায় মাটিতে গালে হাত দিয়ে বসেছিল। মেজদা বর্দির পাশে আসন পা করে বসে দুহাত বুকের কাছে, তার অন্ধ চোখ চিতার দিকে। কাঠচাপার গুঁড়িতে হেলান দিয়ে ছোট ফোলা ফোলা মুখ করে বসে। আমি ছোটর কাছে চুপ করে দাঁড়িয়েছিলাম। ছোট একসময় বলল, এখন কি জল খেতে আছে রে? আমার বড় তেষ্টা পেয়েছে। আমি কিছু জানতুম না, বললাম, এখন না, আর খানিকটা পরে খাস। এখন চৈত্র মাস, চৈত্রের সবে শুরু। মা শ্রাদ্ধ শান্তি চুকে গেছে। যে জায়গায় আমরা আমাদের মাকে দাহ করেছিলাম সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশটা যেন নিকনো। শ্রাদ্ধের পরপরই আমরা ওখানে সুন্দর করে বেদি করেছি। কাশির সাদা পাথর দিয়ে বেদিটা মোড়া। এখনো যেন কাঁচা গন্ধ লেগে আছে ওর গায়ে। হাত রাখলে মনে হয় ঠান্ডা লাগছে, নরম মসৃণ স্পর্শ। মাসান্তে আমরা এই বেদিতে বসেছিলাম। বেদির মাথার দিকে ছোট কুলুঙ্গির মতো বর্দি সেখানে প্রদীপ আর ধূপ জ্বেলে দিয়েছিল। বাতাসে ঝাপটা লাগছিল না বলে দ্বীপের শিখাটি জ্বলছিল। অগরচন্দনের ধূপ পুড়ে খুব ফিকে এক গন্ধ বাতাসে ভাসছিল। আর চৈত্রের পূর্ণিমা বলে চাঁদের আলোয় সাদা বেদিটা থপথপ করছিল। আমরা 5 জন বেদির উপর বসে। বরদা বলল, আমরা যতদিন বেঁচে আছি মাসের এই দিনটিকে সবাই একসঙ্গে এখানে এসে বসব বলে একটু থামল বরদা। বর্দির মুখের দিকে তাকিয়ে বলল, আবার এই পরিবারের নিয়ম হলো। কি বলিস অনু? অনু বর্দির ডাক নাম, পুরো করে অনুপমা। ছোটর নাম নিরুপমা, বর্দির সঙ্গে মিল রেখে রাখা। বর্দি মাথা নেড়ে বরদার কথায় সায় দিল। বলল, বাবার বেদিটাও যদি আমরা করে রাখতাম। বর্দির গলায় আক্ষেপের সুর। বর্দির আক্ষেপ খুবই সঙ্গত, কিন্তু তখন তো আমাদের মাথায় এ বুদ্ধি আসেনি। মাও কিছু বলেনি। বরদা কয়েক দণ্ড আকাশের দিকে চেয়ে থাকল। তারপর নিঃশ্বাস ফেলে বলল মুখ নামিয়ে, খুবই ভালো হতো, তবে মা রাজি হতো কি না কে জানে। রাজি হতো না? বর্দি বেশ অবাক হয়েছিল যেন। কেন? মা কেন রাজি হতো না? হতো না হয়তো। বরদা সন্দেহের গলায় বলল, সবাই এসব পছন্দ করে না, সংস্কার। আমরা বোধহয় অনেক কিছু পুরোপুরি অগোচরে রাখতে চাই। মেজদা হঠাৎ কথা বলল। আমরা তাকালাম। তার অন্ধ চোখ একদিকে স্থির রেখে মেজদা বলল, শ্মশানে পুড়িয়ে আসার সময় আমরা কি ভাবি জানো দিদি? কি? অনেকের মধ্যে দিয়ে এলাম, যেন সঙ্গী সাথীর মধ্যে। মরার পর আবার সঙ্গী সাথী কি? ছোট বলল, কিছু না, মানুষ তবু ভাবে। মেজদা উদাস গলায় বলল, তুই জানিস না ছোট, কত মানুষ মৃত্যুর পর আত্মার অবস্থাকে তীর্থযাত্রা
কল্পনা করে নেয়। আমরা সবাই মেজদার দিকে তাকিয়ে বসেছিলাম। মেজদার গলার স্বর গোল ও নিটোল, বাঁশের আর বাঁশির মতো মোটা। এই স্বর শুনলে অনুভব করা যায় মেজদার গলার সবটুকু অন্তর থেকে এসেছে। মেজদার কথাবার্তাও অন্যরকম। আমরা মনে মনে অহরহ কথা বলি, মুখে নয়। মনের সে শব্দহীন বাক্যস্রোত যদি শব্দময় হয়ে ওঠে, এরকম শোনাবে হয়তো মেজদার কথার মতন। বর্দি বলল, তুই স্বর্গের কথা বলছিস দিনু? মেজদার নাম দীনেন্দ্র, ছোট করে দিনু। বর্দির কথায় মেজদা আলগা করে মাথা নাড়ালো, বলল, না দিদি, স্বর্গ তো শেষ কল্পনা। আমি এই মর্তের পর স্বর্গের আগে যে পথ, তার কথা বলছি। সেটা আবার কি? ছোট বলল অবাক হয়ে, মাঝপথের কথাও মানুষ ভাবে? ভাবে? যত ভালো করে ভেবে নিতে পারা যায় ততই ভালো রে ছোট। আমি রাঁচির দিকে মুন্ডা না মুংরিদের গ্রামে এক বাড়িতে ছবি দেখেছিলাম একটা। ওদের কথা বাদ দাও, ছোট বলল। বাদ কেন? শোনো না। মেজদা যেন অন্ধ চোখে জ্যোৎস্না মেখে সামান্য মুখ ফেরালো। বলল, মাটির বাড়ি বাইরের দেওয়ালে রং গুলিয়ে একটা বাচ্চা ছেলে ছবি আঁকা ঘোড়ার পিঠে চড়ে বাচ্চাটা চলেছে। এক হাতে লাঠি, অন্য হাতে লাগাম, কাঁধে খাবারের পুতলি, মাথায় তেষ্টা মেটানোর জন্য জলের ঘটি রাখা। এই ছবির মানে বলে দিল ফরেস্ট বাবু। এই বাড়ির ছেলে মারা গেছে, তাই ওই ছবি। আহা, দুঃখ পেল। মেজদা বলল, মানেটা তুমি শোনো দিদি, বড় অদ্ভুত লাগে। ভাবো তো, ওরা বিশ্বাস করে নিয়েছে মৃত্যুর পর তাদের ছোট ছেলেটিকে একা একা অনেক দূরে যেতে হবে, তাই তাকে বসিয়ে দিয়েছে ঘোড়ায়, হাতে দিয়েছে লাঠি, পুঁটলিতে বোধহয় চিড়ে গুড়, আর মাথায় তেষ্টা মেটানোর জল। স্নেহ, মমতা, ইহকালের মায়া ও দুঃখ, পরকালের দুর্ভাবনা, সব যেন এই ছবিতে মহৎ ও সুন্দর হয়ে কল্পিত ছিল। আমি অভিভূত হলাম। জ্যোৎস্নার ধারার মতন আমার কল্পনা সেই ছবির গায়ে আলো বর্ষণ করছিল। অনেকক্ষণ বুঝি কেউ কোনো কথা বলল না আর। চৈত্রের চঞ্চল বাতাস বাগানের তৃণ এনে আমাদের গায়ে মাথায় ফেলে দিচ্ছিল। বেদিতে আমাদের 5 জনের ছায়া পরস্পরকে স্পর্শ করে যেন ছায়ার এক আশ্চর্য রকম জাফরি তৈরি হয়েছে। চাঁদটা সমুদ্রের জলের মতোই নীল অনেকটা। পর্যাপ্ত জ্যোৎস্না। মায়ের বেদির মাথার কাছে সেই বৃন্দাবনের কদম্ব গাছ, মায়ের পাশে বুড়ো কাঠ চাঁপা। কদম্ব গাছটার বয়স আমার সমান। বৃন্দাবন থেকে এনেছিল বাবা, এখনো বর্ষায় ফুল ফোটে। বর্দি প্রথমে নিঃশ্বাস ফেলল, বর্দার দিকে হাত বাড়িয়ে বলল, আমার গাটা একটু দেখো তো দাদা। কেন রে, কি হলো? বর্দা উদ্বেগের গলায় বলল, আমায় যদি কেউ মায়ের হাতে কিছু দিতে বলে, কি দেব রে? বর্দি আমাদের প্রত্যেকের মুখে একে একে তাকালো, তারপর কেমন করে যেন মাথা নাড়ল, বলল, জানি না, কি দেব মায়ের হাতে, কি জানে। কথাটা আমাদের কানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ যেন ঘুরে দাঁড়ালো। আমাদের মনোযোগ আকৃষ্ট হলো। সহসা অনুভব করলাম বিহ্বল হয়েছে। মায়ের হাতে কি দেব? এই প্রশ্ন আচমকা বর্দে আমাদের সামনে জবনিকার মতো নিক্ষেপ করল। আমরা অসংবিত ও মৃমূঢ় হয়ে বসে থাকলাম।
তারপর ক্রমে বর্দির কথার পরিপূর্ণ মর্ম আমাদের হৃদয়ে অনুভব করতে পারলাম। সমূলে সচকিত হওয়ার মতো আমরা শিহরিত ও কম্পিত হয়ে দেখলাম এ প্রশ্ন যেন আমাদের সব বোধ অধিকার করেছে। আমরা কি দেব, কি দিতে পারি মাকে? মনে হলো এই অদ্ভুত প্রশ্নে আমরা সম্মিলিত বোধ থেকে পৃথক হয়ে গেছি, যেন কোনো ভয়ঙ্কর পর্বত চূড়ায় এনে কেউ আমাদের পরস্পরের দেহের মধ্যে বাঁধা দড়ি কেটে দিয়েছে। আমরা সবাই চূড়ার অন্তিম প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। স্তব্ধ নিঃস্বার হয়ে আমরা বসে থাকলাম। চাঁদের আলো কদম গাছটির ছায়াটির দিকে বেদির সামনে শুয়ে রেখেছে। গরবে ঝোপে বাতাস যেন ডুব দিয়ে সাঁতার কেটে কেটে যাচ্ছিল। শব্দ হচ্ছিল পাতার। আমরা আমাদের ছায়ার নকশা থেকে চোখ তুলে কখন যে শূন্যে দৃষ্টি রেখেছি কেউ জানি না। বরদাই প্রথমে কথা বলল। মায়ের কোলে বরদাই প্রথম এসেছিল। বরদাকে দিয়েই মায়ের মাতৃত্বের শুরু। হয়তো তাই বরদা এই নীরবতা ও অপেক্ষা প্রথমে ভাঙল, যেমন করে মায়ের সন্তান কামনার অপেক্ষা ভেঙেছিল। অনু কিন্তু কথাটা মন্দ বলেনি। বরদা ধীরে সুস্থে নরম গলায় থেমে থেমে বলতে লাগলো, আমরা কেউ মৃত্যুর পরটার বিশ্বাস করি না, তবু ভাবতে ভালো লাগছে আমাদের মা দিনুর গল্পের মতন দীর্ঘ পথ হেঁটে যাবে। আমরা মায়ের জন্য কে কি দিতে পারি? আমরা প্রকৃতপক্ষে ওই একই চিন্তা করছিলাম। মায়ের সেই দীর্ঘ অন্তহীন পথযাত্রায় আমরা মাকে কি সম্পদ দিতে পারি? বরদা দীর্ঘ করে নিঃশ্বাস ফেলল। কদম ছায়ার দিকে তাকিয়ে থাকলো কয়েক দণ্ড। তারপর মুখ তুলে বলল, কি যে দেব আমিও ভেবে পাচ্ছি না। বরদার গলার স্বর বিষণ্ণ উদাস। বরদিকে দেখল বরদা। কাঠচাপার বুড়ো গাছটাকে অন্যমনস্কভাবে লক্ষ্য করল। মায়ের অনেক দুঃখ ছিল, অনেক। আমি সব দুঃখের কথা জানি না, একটা দুঃখ জানি, আমায় নিয়ে। আমার মনে হলো বরদা ঠিক আমার মতন করেই ভাবছে। এই সংসারে মা কি পায়নি, কি অভাব তার ছিল, কি পেলে মায়ের সেই অভাব থাকতো না, আমরা এখন তাই ভাবছিলাম। মায়ের এই পরবর্তী যাত্রায় আমরা বোধহয় মাকে সেই জিনিস দিতে চাইছিলাম যা এখানে দিতে পারিনি। সেরকম দুঃখ তো আমার জন্য মায়ের ছিল। ছোট বলল বরদাকে লক্ষ্য করে, আমাদের সবাইয়ের জন্য ছিল। বরদা জবাব দিল, তাহলে কি আমরা মায়ের হাতে সেই দুঃখগুলো আর দিতে চাই না? ছোট অসহায়ের মতো শুধালো, তাছাড়া আমরা আর কি দিতে পারি? বরদা ছোটর দিকে তাকিয়ে বলল, চাল, কলা, জল আমাদের মায়ের দরকার নেই। মাকে যদি আমরা সেই মনের জিনিসগুলো দিতে পারি, এখানে যা পারিনি, মায়ের কাজে লাগবে। কাজ শব্দটা বরদা টেনে বড় করে উচ্চারণ করল। আমি মনে মনে বরদার কথায় সায় দিলাম। মাকে আমরা অন্য কিছু দিতে পারি না। তুই তো জানিস শোনো, বরদা বর্দিকে লক্ষ্য করে কথা শুরু করল। আমি বিয়ে করিনি বলে মায়ের মনে বড় দুঃখ ছিল, অভিমানও। মায়ের কি স্বাদ ছিল আমি জানি, কিন্তু আমার ইচ্ছে ছিল না। আমার জন্য মা মেয়ে পছন্দ করে রেখেছিল। বাবা সেই মেয়েকে আশীর্বাদ করতে যাবে বলে ঠিক করেছিল। আমি অমত করায় আর ব্যাপারটা শেষ পর্যন্ত গড়ায়নি। তুমি অমত করলে কেন? আমি বরদার ওপর যেন অপ্রসন্ন হয়ে বললাম। কেন করলাম? বরদা আমার দিকে তাকালো, তাকিয়ে থাকলো, পলক ফেলল না। তারপর অতিশয় স্নিগ্ধ হয়ে বলল, আমার বন্ধু অবনীর সঙ্গে সেই মেয়েটির ভাব ছিল।
তাহলে সন্দেহ? ছোট যেন বিরক্ত হলো। না রে, সন্দেহ নয়, মেয়েটিকে অবনী ভালোবাসত। বরদা শান্ত গলায় বলল, মাকে আমি বলেছিলাম। মা বলেছিল, কিন্তু কনক যে অপরূপ সুন্দরী, এই মেয়ে এলে আমার বংশধররা কত সুন্দর হবে ভেবে দেখ। কয়েক দণ্ড থেমে বরদা যেন মায়ের সঙ্গে তার সেই কথোপকথন স্মরণ করল। তারপর বলল, আমি সৌন্দর্য ভালোবাসি, কিন্তু ভালোবাসা আরও বেশি ভালোবাসি। অনেকক্ষণ আর কথা বলল না, বেদির দিকে তাকিয়ে থাকল। মা এই কথাটা কেন যে বুঝল না। বরদা আক্ষেপের গলায় বলল, মনে হচ্ছিল তার কোনো পুরানো প্রদাহ সে আজ অত্যন্ত ব্যথার সঙ্গে আবার অনুভব করছে। অনেকটা সময় চুপ করে থেকে বরদা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মৃদু গলায় টেনে টেনে বলল, আমি মাকে আমার সেই ভালোবাসার মন দিতে পারি। বরদা নীরব হলো। সাদা বেদিটার গায়ে চাঁদের আলো ছেঁড়া মেঘের ফাঁকে মলিন হলো সামান্য। বরদা নীরব হলে সাদা বেদিটার গায়ে চাঁদের আলো ছেঁড়া মেঘের ফাঁকে মলিন হলো সামান্য। আমরা নির্বাক হয়ে বসলাম। চৈত্রের বাতাস করবি ঝোপের তলা থেকে ধুলুর কুড়া এনে মাখিয়ে গেল। রাস্তা দিয়ে একটা টাঙা যাচ্ছে। টাঙাওয়ালার পায়ে টেপা ঘণ্টি বাজছিল। কদম গাছের ছায়া একটু যেন হেলে গেছে। তাহলে আমিও বলি, বর্দি বলল। বরদার পর বর্দিরই বলার কথা। আগে বর্দি দিশেহারা হয়ে বলেছিল, সে কি দেবে জানে না। এখন বরদার কথার পর বর্দি মন স্থির করতে পেরেছে। বর্দি কি দেয় শোনার জন্য আমরা সবাই মুখ তুলে তার দিকে তাকালাম। জ্যোৎস্না আবার স্পষ্ট হয়েছে। চন্দ্রকিরণে বর্দিকে রেশমের মতো মসৃণ নরম দেখাচ্ছিল। হাঁটু ভেঙে একপাশে হেলানে বসেছিল বর্দি। তার হাতে সরু দুগাছা করে সোনার চুড়ি। সাদা হাতে মিনের কাজের মতন চুড়ি দুটো চকচক করছিল। অল্প সময়ে ইতস্তত করে বর্দি বলল, আমি অমন করে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছি বলে মা কোনোদিন সুখী হয়নি। তুই তো জানিস দাদা, মা তোকে কতবার সেই লোকটার কাছে যেতে বলেছে। কেন বলতো? বলতো যাতে তুই তাকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে সুঝিয়ে আনতে পারিস। সোজা হয়ে বসে নিল বর্দি। বাঁ হাত গলার কাছে নিয়ে গিয়ে তার মটর হাড়ে আঙুল লাগল। বাবাকেও মা বুঝিয়েছিল, আমি ওখান থেকে চলে এসে ভুল করেছি, অন্যায় করেছি। বরং চেপে বসে থাকলে তাদের জামাইকে সহ্য নিতে পারতাম। মা আমায় বলতো, এই তেজ দেখিয়ে তুমি তোমার ক্ষতি করলে, সারা জীবন পুড়বে। তুমি তো আজও মাঝে মধ্যে কাঁদো বর্দি, ছোট আচমকা বলল। বর্দি ছোটোর দিকে তাকালো, ভাবলো যেন, বলল, কাঁদি। আস্তে মাথা নাড়ালো বর্দি। কাঁদি মা, কেন আমায় আবার বিয়ে করতে বলল না? তোমার কি আবার বিয়ে করার স্বাদ ছিল? আমি বড় অবাক হয়ে বর্দিকে দেখছিলাম। হ্যাঁ, মা বাবা যদি বলতো আমি আবার বিয়ে করতাম। চামড়ার ব্যবসাদার সেই লোকটাকে ত্যাগ করে এসে আমি শুধু নিজেকে বাঁচিয়েছিলাম, কিন্তু আমার দরকারটুকু তো পাইনি। তোমার আবার বিয়ে করা খুব সহজ ছিল না বর্দি, ছোট বলল। না হয় কঠিনই ছিল, তাতে কি? বর্দি যেন দ্বিধা রোধ করে থামল। তারপর বলল, সংসারে অমন মানুষ ছিল যে আমায় বিয়ে করত। মায়ের সাহস হলো না। একদিন আমি মাকে বলেছিলাম, রোগ নোংরামি কষ্ট সব সহ্য করি, তাতে তোমার আপত্তি নেই, আপত্তির সুখ পাওয়ার ব্যবস্থা করতে। মা খুব অসন্তুষ্ট হয়েছিল, বলেছিল এ বাড়ির মর্যাদা নষ্ট হোক এমন কিছু করতে আমি দেব না। মা মর্যাদা চাইতো, আমি সাহস চাইতাম। বর্দি সামান্য থামল। তার সব শরীর
রেশম দিয়ে মোড়া সাজানো পুতুলের মতো লাখাচ্ছিল। ভাঙা হাঁটু, মাটির ওপর ভর করা হাত। নিঃশ্বাস ফেলে বর্দি বলল, মাকে আমি মানুষের উচিত সাহস দিতে পারিনি। মা যেন সেই সাহস পায়। কথা শেষ করে বর্দি আকাশের দিকে চোখ তুলল। আমরা স্তব্ধ। চৈত্রের বাতাস এসে কদমের কয়েকটি শুকনো পাতা ফেলে গেল। চাঁদের আলোয় একটা কাঠবিড়ালি কাঠচাপার ডাল বেয়ে এগিয়ে এসে আবার ছুটে পালালো। বেদির কুলুঙ্গিটির মধ্যে প্রদীপটা অকম্পিত জ্বলছে। ধূপ ধুনো ফুরিয়ে গেছে। আমরা আর গন্ধ পাচ্ছিলাম না। এবার মেজদার পালা। আমরা মেজদার কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম। মেজদা কিছু বলছিল না। ছোট মেজদার গায়ে হাত দিল। মেজদা, তুমি? মেজদা মাথা নাড়ল। এখনো কিছু ভেবে পায়নি। তোরা বল। তুই বল ছোট। ছোট স্বভাবই আলাদা, তার অত খুঁটিয়ে খুঁটিয়ে ভাবনা নেই। ছোট একবার প্রদীপের দিকে তাকালো, একবার আকাশের দিকে। খুক করে কাশলো কবার। তারপর বলল, এত অল্প বয়সে আমার এমন একটা বিশ্রী অসুখ করলো, তাই বলে মা বেচারি বড় কষ্ট পেয়েছিল। ভাবতো আমি আর বাঁচব না। আমিও প্রথম প্রথম সেই রকম ভেবেছি। মা বলতো, তুই নিজেই ইচ্ছে করে এই অসুখ বাঁধালি। কি বোকার মতো কথা বলো তো বর্দি। অসুখ কি কেউ ইচ্ছে করে বাঁধায়? না অসুখে সুখ আছে? এক দমকে কথা বলছিল ছোট। বলতে বলতে থামল। মনে হলো সে কোনো কিছু না ভেবেই কথা শুরু করছিল। তারপর খেই খেলিয়ে ফেলেছে, কি বলবে ভেবে পাচ্ছে না। আমরা চুপ করে থাকলাম। ছোট একটু যেন অপ্রস্তুত হলো। মাথার বেনি বুকের কাছে টেনে আঙুলে জড়িয়ে 2-4 বার দোলালো। ছোটর গায়ে হালকা রঙের একটা শাড়ি, গায়ে অর্ধেক হাতা জামা। ছোটর কপাল ছোট, দুই পাশের চুল তার প্রায় সবটুকু কপালই ঢেকে ফেলেছে। নাকটি লম্বা, চোখ দুটি খুব কালো। ছোটর হঠাৎ থেমে যাওয়া, হঠাৎ অপ্রস্তুত বোধ করা এবং এই আপাতত চাঞ্চল্য থেকে মনে হলো ছোট যেন খেয়েই খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আর একটু সময় নিল ছোট। সে তার কথা খুঁজে পেল। বলল, অসুখ কেউ ইচ্ছে করে বাঁধায় না। অসুখে সুখ নেই তাও ঠিক, তবু আমি এই অসুখে পড়ে একটা সুখ পাচ্ছিলাম। তুমি তো জানো বর্দি, অসুখের সময় আমার বন্ধু টন্ধুরা খোঁজখবর নিতে আসতো। বেশি আসতো সুশান্ত, প্রায় রোজই। অনেকক্ষণ থাকতো, আমায় ভোলানোর চেষ্টা করতো। বলতো এই অসুখ কিছুই না। মা কেন জানি এটা পছন্দ করতো না, একেবারেই না। ছোট তার দীর্ঘ বেনি কাঁধের ডান পাশে রাখলো। আকাশের দিকে তাকালো, আবার তাকিয়ে থাকলো। বলল, একদিন মা আমার সামনে সুশান্তকে বলল, তুমি তো ডাক্তার নাও, কেন অযথা এসব কথা বলো? ওকে বকিও না, বিরক্ত করো না। সুশান্ত তারপর থেকে আর আসতো না। আমি মাকে বলেছিলাম, অকারণে তুমি ওকে অপদস্থ করলে। মা বলেছিল, ওরা আমার অনেক করেছে, তোমায় মাতিয়ে এই অসুখ দিয়েছে, তা দিক, আর আমার সুখ দরকার নেই। ছোট আকাশ থেকে চোখ নামালো। তার গলা পাতলা, কাঁপছিল, চোখ যেন একটু চিকচিক করছিল। ও বলল, মা আমার অসুখটাই দেখেছিল, সুখ দেখেনি। মা জানতো না জগতে সব রোগ কেবল ডাক্তার দিয়ে সারানো যায় না। আশা পাওয়া অনেক, ভরসা পাওয়ার কত শক্তি। ছোট আমার দিকে তাকালো। আমি মাকে আর কিছু দিতে পারি না, মন ছাড়া, আশা ছাড়া, ভরসা ছাড়া। মা যেন তার মনে ভরসা পায়। ছোট নীরব হলো। মায়ের বেদিতে কদম ছায়া উঠে এসেছে। বর্দার পাশ দিয়ে ছায়াটা বর্দির কোলে গিয়ে বসেছে। বাতাবি লেবুর গাছটা অনেক দূরে। তার মাথার ওপর দিয়ে ভাঙা দেওয়ালের ফাঁকে রেল লাইনের বাতি চোখে পড়ছিল আমার। দশরথ ধোপার কুঠিতে ওরা গান গাইছে। গত সপ্তাহে দশরথের ছেলের বিয়ে হয়েছে।
আজও থেকে থেকে সেই আনন্দের লহরী তোলে তারা। খুব যেন ক্লান্ত হয়ে ছোট তার মাথা আমার কাঁধে রাখল, বলল, করি, এবার তোর পালা। বড়দা বড়দি আমার দিকে তাকালো। মেজদা তার অন্ধ চোখ অনুমানে আমার দিকে ফিরিয়ে রাখল। সহসা অনুভব করলাম ওরা আমার হৃদয়ে লুকানো মায়ের ছবি দেখার জন্য সতৃষ্ণ চোখে চেয়ে আছে। আমার ভয় করছিল। কাঠগোড়ায় দাঁড়ানো কোনো সাক্ষীর বোধহয় জবানবন্দি নেওয়ার সময় এরকমই ভয় হয়। এই মুহূর্তে সবাই স্তব্ধ। চৈত্রের বাতাসও শান্ত হয়ে আছে। দুধের ফেনার মতো জ্যোৎস্নায় আমরা চারটে উৎকর্ণ আত্মীয় নিষ্পলকে আমায় দেখছে। বড়দার দিকে তাকিয়ে আমি কথা বলার আয়োজন করলাম। বড়দার পাশ দিয়ে বেদির কুলুঙ্গিতে প্রদীপ চোখে পড়ছিল। শিখাটি স্থির, মায়ের চোখের মতো। শিখাটি যেন আমায় লক্ষ্য করছিল। ভেবে পাচ্ছি না, আমি বললাম। আমার মন স্থির নয়, নিঃসংশয় নয়। দ্বিধা গলায় জড়িয়ে জড়িয়ে আমি বললাম, কখনো মনে হচ্ছে অনেক কিছু যেন দেওয়ার আছে, আবার মনে হচ্ছে কিছু নেই। আমি সবচেয়ে ছোট বলেই মা আমার তার শেষ গচ্ছিত ধনের মতো করে সরিয়ে রেখেছিল। মানুষ যেমন করে সিন্ধুকে অবশিষ্ট অলংকার তুলে রাখে, অনেকটা সেই রকম। ব্যবহার করতো না, দেখতো না। কথা বলার সময় ক্রমে আমার মনে হচ্ছিল আমি ভয় কাটিয়ে উঠতে পেরেছি। তবু আমার স্বর স্পষ্ট হয়ে এসেছে অনেকটা। তোমরা মাকে যত পেয়েছো, যেমন করে পেয়েছো, আমি তা পাইনি। আমার মা আমাদের সংসারকে তেমন করে বুঝতে দেয়নি। ভাবতো আমার এসবের দরকার নেই। কিন্তু আমি মাকে দেখেছি। একবার মায়ের সঙ্গে আমায় কাশি যেতে হয়েছিল। তোর মনে আছে ছোট? বাবা মারা যাওয়ার পর মা একবার আমাকে নিয়ে কাশি গিয়েছিল 20-15 দিনের জন্য। তোরা ভেবেছিলি মার মন ভালো নয়, বাবার অভাবে মন বড় কাতর, তাই মা কটা দিন তীর্থর জায়গায় মন জুড়িয়ে আসতে গেছে। হয়তো খানিকটা সেই উদ্দেশ্যেই মা গিয়েছিল, কিন্তু সবটা নয়। আমার গলা স্পষ্ট হয়ে উঠেছিল। আমি আর ভীত হচ্ছিলাম না। আমার মনের সামনে সব স্থির হয়ে গিয়েছিল। যা খোঁজার আমি যেন তা পেয়ে গিয়েছিলাম। প্রদীপ শিখাটি শেষবারের মতো দেখে আমি চোখ ফিরিয়ে নিয়ে মেজদাকে দেখছিলাম। কাশিতে বাবার এক বন্ধু থাকত, আমি কখনো তার নাম শুনিনি। শচীন জ্যাঠামশাই? বড়দা বলল অবাক হয়ে। হ্যাঁ, তুমি তাহলে জানো? জানি বই কি, শচীন জ্যাঠাকে আমি কতবার দেখেছি। তুইও দেখেছি শোনু? দেখেছি। বড়দি মাথা নাড়ল। বাবার সঙ্গে ব্যবসা করত, তারপর কি হয় আলাদা হয়ে গেল। পরে আর আমি শচীন জ্যাঠার সঙ্গে কথা শুনিনি। নানা জায়গায় ঘুরে শেষে সে কাশিতেই গিয়ে শেষ জীবন কাটাচ্ছিল। আমি বললাম। বলার সময় শচীন জ্যাঠামশাইয়ের কাশির সংসার আমার চোখে ভাসছিল, স্পষ্ট, অনাবৃত। বাঙালি টোলার অন্ধকার গলিতে নরকের মতো ছোট ছোট খুবরি ঘরে ওরা থাকতেন। উনি স্থবির হয়ে পড়েছেন, স্ত্রী শ্বাসরোধে শয্যাশায়ী। বড় ছেলে হোটেলের গাইডগিরি করে। দুটি মেয়ে, একটির পা খোড়া হয়ে গেছে টাঙা থেকে পড়ে, অন্যটি কোনো বাড়িতে যেন রান্নাবান্নার কাজ করে দেয়। বাড়ির বউ মারা গেছে দুটি বাচ্চা কাচ্চা রেখে। কাশির সেই অন্ধকার সরু নোংরা পাতকুয়োয় একটি অসহায় পরিবার গলা পর্যন্ত ডুবে। মা গিয়েছিল সেখানে বাবার পুরনো কোনো ব্যবসায়। শচীন জ্যাঠা কবে কাগজপত্রে বাবার অংশীদার ছিল সেটা নাকচ করিয়ে আনতে। উনি সে কথা মনেও রাখেননি, মনে রাখার কথাও নয়। তবু মা আইনের ফাঁক রাখতে রাজি নয়। কে জানে কবে এই গর্ত খুঁড়ে সাপ বেরিয়ে পড়বে। 100 টাকার দুখানি মাত্র নোট মা শচীন জ্যাঠার হাতে দিয়ে সেই পুরনো অংশীদারি বাতিল করিয়ে দিল। আমি মাকে বলেছিলাম, তুমি তো অনেক আগেই এটা ওদেরকে ছেড়ে দিতে পারতে মা, বাবাও তো কাঠের ব্যবসাটা আর করতো না। জবাবে মা বলেছিল, তুমি ছেলে মানুষ, বিষয় আশয় কিছু বোঝো না। এই ব্যবসা অন্যে তদারকিতে দেওয়া আছে। বছরে 1000-2 টাকা বাড়িতে আসে, টাকাটা আমি অকারণে খোয়াবো? অত স্বার্থত্যাগ আমি শিখিনি।
আমার গলার শিরা যেন কেউ আঙুল জড়িয়ে জড়িয়ে টানছিল। সেই যন্ত্রণায় আমি কিছুক্ষণ আর কথা বলতে পারলাম না। আমার সামনে সচিন জ্যাঠার পিছুটি ভরা চোখ ভেসে আসছিল। কী দুর্গতি তার! মা স্বার্থত্যাগ জানত না। আমি চাপা গলায় বললাম, মা, দিন ছিল, তার মন কৃপণ ছিল। আমায় যদি কিছু দিতে হয় আমি মাকে স্বার্থত্যাগ দেব, আর কিছু না। আমি নীরব হলে বৃন্দাবনের কদম গাছ তার ছায়া আরও দীর্ঘ করল। বর্দির বুকে সেই ছায়া দেখলাম। কয়েকটা খড়কুটো এলো দমকা বাতাসে। দশরথ ধোপাদের বস্তিতে গানের সুর থেমে গেছে। একটি রাত্রগামী ট্রেন সাঁকর ও প্রান্তে দাঁড়িয়ে হুইলসেল দিচ্ছে পথের জন্য। ধ্বনিটা ক্ষীণ হয়ে এখানে এসে ভেসে আসছিল। মেজদা কিছু বলেনি, এবার বলবে। মেজদার পালা ফুরলে আমাদের 5টা আঙুলই গুটিয়ে যাবে। আমরা কেউ কোনো কথা না বলে মেজদার দিকে তাকিয়ে থাকলাম। মেজদা কিছু বলছিল না। মেজদা শূন্য পানে মুখ তুলে রাখছিল। আমরা অপেক্ষা করছিলাম। অধীর উৎকণ্ঠিত সেই অপেক্ষা দীর্ঘ মনে হচ্ছিল। দিনু, বর্দা মেজদাকে ডাকল। মেজদা স্থির শান্ত, যেন আকাশের দিকে তার অন্ধ চোখ মেলে সে হৃদয় দিয়ে মাকে দেখছে। দিনু, এবার বর্দি হাত বাড়িয়ে মেজদার গা স্পর্শ করল। মেজদা তবু পাথরের মতো বসে। তার নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না বোঝা যাচ্ছিল না। ছোট ডাকল, মেজদা। হাত দিয়ে মেজদাকে স্পর্শ করে বললাম, মেজদা, এবার তোমার পালা। মেজদা সামান্য নড়ল। আকাশের দিকেই তার মুখটি তোলা। অমল জ্যোৎস্না তার সব মুখ লেপে রেখেছে। তার 2 অন্ধ নয়ন নিবিড় করে সেই আলো মাখছিল। মেজদা তার সাদা মাটা সুরেলা মেঠো গলায় বলল, সৎকার শেষ হয়ে গেলে মানুষ আর কি দিতে পারে? তোমরা মায়ের সৎকার শেষ করেছ, আমার কিছু দেওয়ার নেই। কয়েকদণ্ড থামল মেজদা, তারপর বলল, আমাকে যেমন একটা নির্বোধ সুটকেসওয়ালা অন্ধ করে দিয়ে গেল, তেমনি মাকে এই সংসারে শনিতে অন্ধ করেছিল। মা যে কত অন্ধ আমি জানতাম। সেই অন্ধ চোখ মাকে দিতে ইচ্ছে করে না। মা, আমার হৃদয়ের চক্ষু পাক। মেজদা আর কিছু বলল না। কাশির সাদা পাথরের বাঁধানো মায়ের বেদির ওপর আমরা 5টি সন্তান বসে থাকলাম। শব্দহীন সেই চরাচরে বসে অনুভব করলাম আমাদের মায়ের সৎকার যেন এইমাত্র সমাধা হলো। সর্বগ্রাস এই দুঃখেও আমরা মায়ের নির্বিঘ্ন যাত্রা কামনা করছিলাম। আমাদের যা দেওয়ার সাধ্যমতো দিয়েছি। মা সেই অন্তহীন পথ অতিক্রম করুক।